ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই জানো আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাই ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এমবিএ স্টুডেন্ট হতে পারো তোমরা, এমসিএ, বিসিএ, বিটেকের অবশ্য থার্ড সেমেস্টারের স্টুডেন্টদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে। তো যাই হোক, এমবিএ এর ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাও এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে এবং আমরা বলবো, এর আগেও আমরা বলেছি, স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট সময় পেয়েছে এইবারে সেমেস্টারের জন্য। এবার আজকে যে আলোচনাটা আমরা করব, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক। সেটা যেহেতু পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে, আমাদের ইনস্টিটিউটে আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত রয়েছেন। আপনার কাছে আমি সরাসরি প্রশ্নবাণ ছুটছি যে আপনারই যদি ডিপার্টমেন্ট আমি বলি, এমবিএ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে গেছে, তা আপনার 15 তারিখ থেকে শুরু হবে, আজকে 11 তারিখ হয়ে গেল, মানে আমাদের এই রেকর্ডিংটা আজকে হচ্ছে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি। আপনার স্টুডেন্ট সম্বন্ধে এবারে কি অভিজ্ঞতা? কারণ আপনার কাছে অনেক এনকোয়ারিও আসছে। কি মনে হচ্ছে এবারে পরীক্ষাটা কতটা মানে টাফ হতে পারে? এবারে পরীক্ষা খুব ভালো রকম টাফ হবে, কারণ ম্যাকআউটের আমি যেটা পার্সোনালি যেটা খবর পেয়েছি এবং অনেক ইউটিউবাররাও যেটা বলছে যে ম্যাকআউটের এই যে দেখে ব্যাপারটা যে অনেকে দেখে টুকলি ধরা পড়ে গেল, ধরুন আর এর রুলসটা নাকি আরো স্ট্রিক্ট করেছে, আরো স্ট্রিক্ট করে দিয়েছে এবং কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। এই আরে যদি কাউকে এরকম চিট ক্যামেরায় পাওয়া যায়, তার ক্ষেত্রে আর কোনো কম্প্রোমাইজ করতে পারবে না, সে সঙ্গে সঙ্গে তাহলে তো মানে সাদা খাতা নাম লিখে জমা দিয়ে চলে আসতে হয়ে গেল, স্ট্যাম্প পড়ে গেল, কিছু করার নেই। এবার এই রুলস। এবার প্রথম কথা হচ্ছে ইনভিজিলেশন প্রসেসটা এবারে অত্যন্ত স্ট্রিক্ট হতে চলেছে, যেটা ইউনিভার্সিটি থেকে আমাদের খবর আছে। ম্যাক্সিমাম জায়গায় হয়তো এক্সটার্নাল থাকবেন এবং তার সঙ্গে মডারেটাররা থাকবেন, যারা কিন্তু ওয়েব ক্যাম অন করে পুরো ক্যামেরা চারদিকে থাকবেন, যেখানে দেখবেন যে হলে পরীক্ষা হচ্ছেন সেখানে সংশ্লিষ্ট যে ফ্যাকাল্টি তিনি ঠিকমতো গার্ড দিচ্ছেন কিনা, হোম সেন্টার হলো, বা তিনি স্টুডেন্টের সঙ্গে কোঅপারেট করছেন না। তো কোঅপারেট করলেই কিন্তু তাকে ওয়ার্ন করা হবে, কারণ যে রুমে ফ্যাকাল্টি গার্ড দেবেন তার ফোন নাম্বারও কিন্তু থাকবে, তাকে ফোন করে বলা হবে। যদি দেখা যায় যে সেই ঘরের মধ্যে বাড়াবাড়ি হচ্ছে বা কিছু, কেউ হয়তো এরকম অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ওয়ার্ন করা হবে এবং তারপরও যদি কাজ না হয় তার কিন্তু পেপার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা হবে, আরে করা হবে খুব। এবং এবারে অনেক স্ট্রিক্ট এক্সাম লেভেলটা হবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা পড়াশোনা করেছেন প্রথম থেকে, এবারে যথেষ্ট সময় পেয়েছেন এমবিএ স্টুডেন্ট। এবারে তো স্টুডেন্টদের অভিযোগ থাকার কোনো কথা না, মানে যথেষ্ট, মানে তাও কতদিন সময় পেয়েছে সেমিস্টারে? সেপ্টেম্বর থেকে ধরুন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 5.5 মাস ইনাফ টাইম। অন্তত মোটামুটি একটা আমি পুরো সিলেবাস শেষ না হলেও 60% সিলেবাস করা যায় এই সময়। তো এখন এমবিএ সব থেকে যেটা ডেঞ্জার পেপার আমি যেটাকে বলি কিউটি, কোয়ান্টিটেটিভ টেকনিক, সেই পেপারটা হাইপোথিসিস হচ্ছে আসল গেম খেলবে। মানে হাইপোথিসিসে আপনার মানে বাউন্সার, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নরমাল, টি টেস্ট আছে। তো এগুলো থেকেই কোশ্চেন আসবেন, কারণ আমরা একটা মোটামুটি যেহেতু এত বছর পড়িয়েছি, যেহেতু ওয়ার্ডটাকে এবারে কিউটিতে সরিয়ে দিল। এবং দেখবেন এই কিউটি পেপারটা এমন পেপার নাই, হাইপোথিসিস প্রবাবিলিটি থেকে অঙ্ক দিলে আর সে স্টুডেন্ট যদি চোতাও নিয়ে যায়, কোনোভাবে চোতা করতেও পারে, সে কিছু বুঝতে পারবে না, কারণ তার নলেজ নেই। ফর্মুলা দিয়ে দিলেও সে কিছু ধরতে পারবে না যে কোনটা কি হবে, কারণ ধরতে হবে তো অঙ্ক, কিছু করার নেই এখানে কিউটির ক্ষেত্রে। আর ইকোনমিক্সটাও খুব টাফ, মাইক্রো এবং ম্যাক্রো। যেমন এই লাস্ট মোমেন্টে অনেকেই একটা অদ্ভুত কথা বলছেন, স্যার কিছু সাজেশন দিয়ে দিন, একটু পড়িয়ে দিন। বললাম, পরীক্ষার তুমি 7 দিন আগে 8 দিন আগে আমায় ফোন করে বলছো তুমি এতদিন ঘুমিয়েছিলে, যে তোমার তখন ঘুম ভাঙিনি, এখন বলছো যে স্ট্যাটের কিউটি কোনো সাজেশন, এখন তো সাজেশন হয় না। এখন ম্যাকআউটের প্যাটার্ন অফ কোশ্চেন প্যাটার্ন একদম বদলে গেছে, অর্গানাইজারের সঙ্গে কোনো রকম মেলে না, টোটালি কনসেপচুয়াল প্রশ্ন এবং থরলি পড়ে যেতে হবে। কাজেই এই থরলি যারা পড়লো না, যারা এই পরীক্ষার 15 দিন আগে পড়ে যাব বা 20 দিন আগে পড়ে মেকআপ করবো এই ভরসায় থাকলেন, তাদের স্ট্র্যাটেজিতে ম্যাকআউট পুরো জল ঢেলে দিয়েছে, এটা আমি আপনাকে বলতে পারি। কারণ আগের বছর থেকেই স্ট্রিক্ট হয়েছিল, এইবার ইনভিজিলেশন প্রসেস, গার্ডিং প্রসেস আরো স্ট্রিক্ট হবে আশা করা যাচ্ছে এবং হওয়াই উচিত। স্ট্যাটিস্টিক্সের সাজেশন নিয়ে এসে কি করবে, আমি তো এটাই ভাবছি। ভেগ কথাবার্তা, এরা স্ট্যাটিস্টিক্স মানেটাই ছেলেমেয়েরা বোঝে না, যারা পড়াশোনা করে তো স্ট্যাট মানে বোঝে না, ক্যালকুলাস না জানলে তো ডিস্ট্রিবিউশন করতে পারবে না, এটাকে থিওরি হিসেবে তারা গণ্য করে, এরা তো বোঝে না স্ট্যাটের প্রশ্ন 100% ম্যাথামেটিক্স, কিন্তু ম্যাথামেটিক্স না। এবং এর ভেতর ধরুন একটা কেস, এই হাইপোথিসিসের ধরুন একটা অ্যানোভা দিল, তো অ্যানোভার যদি কেসটাকে 1 ওয়ে না 2 ওয়ে না বুঝতে পারি, বা ফর্মুলাগুলো যদি আমি কোথায় কি ফেলবো না ধরতে পারি, কিভাবে হাইপোথিসিসটাকে রিপ্রেজেন্ট করবো কেসটাকে,
কিছুই এবং ভালো মতো ইন্টিগ্রেশন জানতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো জানতেই হবে। যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের সামস দেয় তো সেক্ষেত্রে তো ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতেই হবে। তারপর ধরুন পয়জনসের অঙ্ক, নর্মাল ডিস্ট্রিবিউশনের নর্মাল কার্ভের যে সামসগুলো সেগুলো সমস্তই কিন্তু ধরতে হবে। তো সেগুলো এই দীর্ঘদিন প্র্যাকটিস না করলে, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, থরলি প্রথম থেকে না পড়লে, এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এমবিএর যে সিলেবাস কারিকুলাম, ফার্স্ট সেম সেকেন্ড সেম, ওয়ান অফ দ্য টাফেস্ট সেম ফার্স্ট সেম। এই ফার্স্ট সেমেই ম্যাক্সিমাম ছেলে সাপ্লি পায়, এই কারণেই যে তারা অবহেলা করে। এই লাস্ট মোমেন্টে এসে ভাবে যে আমি টিচার কোনো নেবো না, আমি বসে থাকবো, ও হয়ে যাবে। তারপরে এই লাস্টে এসে এই অবস্থা, আমাকে ফোন করছে, আরেকজনকে ফোন করবে। এখন কে কি করবে? এখন তো ব্যাপারটা সেই, যারা পড়াশোনা করেনি এই কিউটি ইকোনমিক্সে, তাদের ফেল করার চান্সই 99%। 1% চান্স কোনো দৈব হবে, কিছু হবে, বেরোন এদিক ওদিক করে, কিন্তু সেই চান্সটা খুব কম। এবং হয়তো আপনিও সাক্ষী আছেন, আপনার ক্ষেত্রেও হয়তো এরকম হয়েছে। দেখবেন হয়তো আপনাকে অনেকে ফোন করে বলছে যে স্যার আপনি কি, হয়তো আপনি তো এমসিএ ডিপার্টমেন্ট বা বিসিএ, হয়তো এখন আপনার ফোন আসছে, দেখবেন এখন এনকোয়ারি আসছে যেটা যে কিছুই পড়া হয়নি স্যার, আপনি একটু কোন রকম একটু সাজেশন দিয়ে দিন না স্যার, যদি সেমেস্টারটা উতরে যায়। তো এটা তো আমাদের কিছু করার নেই। সাজেশন নিয়ে সে কি বুঝবে? এনসিএ তে ডিসক্রিট ম্যাথামেটিক্সে সাজেশন দিলে সে কি বুঝবে? কিছুই বুঝবে না। পাইথনের সাজেশন দিলে সে কি প্রোগ্রাম লিখতে পারবে? সে কিছুই জানে না কিভাবে ল্যামডা ফাংশন কিভাবে মানে প্রোগ্রাম লিখতে আছে। তো মানে সেই জ্যোতিষী সেই হরোস্কোপের মতন হয়ে যাবে। আমি যদি জ্যোতিষ হই আমি বুঝতে পারবো, কিন্তু অন্য একটা লোক সে বুঝতে পারবে, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এখন একটা অদ্ভুত দেখবেন, স্টুডেন্টদের আগেও ভিডিওতে বলেছি, একটা অদ্ভুত লজিক হচ্ছে, দেখবেন সবসময় বলছে যে এ রাজ্যে শিক্ষামন্ত্রী চোর, তাহলে আমরাও পড়াশোনা করবো না। মানে একটা অদ্ভুত বেঞ্চমার্ক সেট করে নিয়েছে। এই বেঞ্চমার্ক সেট করে তো কোনো লাভ নেই। তুমি তো আর নেতামন্ত্রী হতে পারবে না, সবাইকার পক্ষে সেই ধ্যেয় নেই যে নেতামন্ত্রী হতে পারবে, পার্টির ভালো জায়গায় যেতে পারবে। তাহলে পড়াশোনা ছেড়ে পার্টি তুমি করো, তোমার যদি মনে হয় যে সেখানে চলবে। কারণ আমাদেরকে খেটেই খেতে হবে, পড়াশোনা করেই খেতে হবে। তো যারা বাবা মার পয়সা নষ্ট করে এখানে এইসবগুলো করতে আসছো, পড়াশোনা করছো না, তো তাদের জন্য তো আমার কোনো সিম্প্যাথি অন্তত নেই ব্যাপারে। এবং আপনাকে আমি বলছি, দেখবেন যে এবারের প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। এবং ম্যাকআউটের এই যে ইনভিজিলেশন প্রসেস এনেছেন টেকনোলজি দিয়ে, আমি ম্যাকআউটকে সাধুবাদ জানাচ্ছি। এবং আমাদের এক্সামের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য এর থেকেও কঠোর পদ্ধতিতে এক্সাম নিতে হবে। এবং এটা বুঝিয়ে দিতে হবে স্টুডেন্টদের যে কেউ যদি পড়াশোনা না করে, সে কিন্তু অন্তত ম্যাকআউট ইউনিভার্সিটিতে সে কিন্তু ধাক্কা খাবে, সে কিন্তু পাস করতে পারবে না, সাপ্লি তার হবে। এইটা কিন্তু বুঝিয়ে দরকার স্টুডেন্টদের, তবেই কিন্তু স্টুডেন্ট ভয় পাবে, পড়াশোনা করবে। আর যারা মনে করবে যে ফেল করবো না, নিশ্চয়ই ফেল করবে। আমি প্রাইভেট কলেজ বলে পার পাবে না। এবং সব থেকে বড় কথা, চন্দনবাবু, এটা খুব মজার কথা বলি, আমার এরকম স্টুডেন্ট পড়াশোনা করেনি, আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে স্যার আমি তো এরকম কিছু বুঝতে পারছি না, আমি কি করবো? আমি পরীক্ষার 10 দিন, পরীক্ষা 10 দিন আগে বই খুলেছো, তুমি কি করে বুঝতে পারবে? আমি বললাম ঠিক আছে, তুমি একবার ফেল করো, সাপ্লি খাও, সাপ্লি খাওয়ার পর তুমি আবার সামনের বছর পরীক্ষা দিও। আফটার অল ফেলিওর ইজ দ্য, একটা কথাই তো আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি প্রথমবার ফেল করতে পারলে না, আবার সাবজেক্টটাকে ভালোভাবে পড়লে, পরের বছর দিলে, পরের বছর যদি পাস করো ভালো, নইলে তুমি আবার দেবে, কোনো অসুবিধা তো কিছু নেই। ফেলের রাস্তা খোলা আছে, কোনো অসুবিধে নেই। তো আমি সেটাই বলবো, খোলা আছে, পথ পরিষ্কার আছে, কোনো অসুবিধে নেই। সে যে পথটা যে নিতে চাও সে নিতে পারো। আর ওই অদ্ভুত কমেন্ট, এই বিজেপির শিক্ষক, ওই তৃণমূলের শিক্ষক, ওইসব আলতু ফালতু কমেন্ট করে কোনো লাভ নেই। কারণ আমাদের সঙ্গে পার্টির কোনো রকম কোনো যোগাযোগ নেই। আমরা একটা প্রাইভেট আমাদের অর্গানাইজেশন, এবং আমরা এখানে আইটি ম্যানেজমেন্ট পড়াই, যার সঙ্গে আমাদের স্কুল সার্ভিস বা এসএসসি এসবের কোনো সম্পর্ক নেই। আমাদের বিটেক ইঞ্জিনিয়ারিং বা ম্যাকআউটের আপনি বলুন এর সঙ্গে। তা যারা যেরকম ভাওতাবাজি কথাবার্তা বলেন, এইসব বলে কোনো লাভ নেই, এসব বলে। আচ্ছা, একটা জিনিস খুব অদ্ভুত, এটা শুনতেও পাচ্ছি অনেকে, ম্যাকআউটে এই ধরুন এমবিএ, বিটেক বা বিসিএ যে কারিগরি শিক্ষা যেগুলো আছে বা ম্যানেজমেন্ট, 40টা তুলতে পারলেই নাকি উতরে যাবো। 40টা তোলার একটা মানে খুব মানে বেঞ্চমার্ক করেছে, কোন রকমের 40 উঠে গেলেই আমার হল। 40টা অনেকে তুলতে পারছেন না, এখন অনেকেই আটকাচ্ছেন যে ও না ঠিক আছে 40 ঠিক তুলে নেবো। তো আগের বারেও কিউটিতে একটা প্রচন্ড ফেলের ট্রেন্ড হয়েছিল, কিউটিতে 2023 ফেব্রুয়ারিতে যখন পরীক্ষা হয়েছিল। আর আপনাকে এটাও বলছি, দেখবেন 2024 আরো খারাপ সিচুয়েশন হবে, কারণ এখন আরো কিউটি পেপারটা টাফ করে দিয়েছে। এবং তার সঙ্গে ইকোনমিক্স আরো টাফ। ইকোনমিক্স আগে শুধু মাইক্রো ইকোনমিক্স ছিল, এখন তার সঙ্গে ম্যাক্রো জুড়ে দিয়েছে। তাহলে ব্যাপারটা অত্যন্ত টাফ।
তো এটা একটা খুব মানে সাংঘাতিক টাস্ক। প্রথম থেকে যে পড়াশুনো মানে একটু কনসিস্টেন্টলি না করবে, তার পক্ষে সিলেবাসটা কুপ আপ করা, তার সঙ্গে অ্যাকাউন্টসেরও পেপার আছে, কুপ আপ করা খুব শক্ত। কাজেই যারা মনে করছেন যে আমরা যারা গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছেন, যারা পুজো কাটিয়েছেন, তারপর এই আপনাকে কি বলবো, এই ক্রিসমাস কাটিয়েছেন, কালী পুজো, ভাইফোঁটা, ক্রিসমাস সব কাটিয়েছেন, নিউ ইয়ার কাটিয়েছেন, হয়তো জানি না 15 তারিখ থেকে পরীক্ষা, 14 তারিখে আবার ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর দিন, হয়তো জানি না 14 তারিখটাও হয়তো পরীক্ষার আগের দিন কাটাতে পারেন, জানি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর কিছু বললাম না এই ব্যাপারে। তো সেইটা যাই হোক, তো খুব ভালো। আমাদের যারা পড়াশুনো করেছো তাদেরকে আমি শুভেচ্ছা রাখলাম, যারা ঠিকমতো পড়াশুনো করে তারা ভালো নম্বর পাবে, পাস করবে। আর যারা পড়াশুনো একদমই করনি, যারা ওই দুদিন আগে বই নিয়ে খুলেছে, তাদের জন্য আমার ফেল করার শুভেচ্ছা রইল। যারা পড়াশুনো করেছে সোজা কথা, তারা পাস করবে, তারা যোগ্য। এবং যারা পড়াশুনো করেনি তারা ফেলেরই যোগ্য, তারা ফেল করবে, এর মধ্যে লুকোছাপার কোনো ব্যাপার নেই। এবং এই ডিস্টিংশনটাকে বুঝিয়ে দেওয়ার জন্যই ম্যাকআউটের যেই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস আনছে, এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এবং এইরকম ইনভিজিলেশনের স্ট্রিক্ট ব্যাপারটাই দরকার ছিল। কি বলেন চন্দন? হ্যাঁ, এই তো আমি বললাম যে আমাদের এরকম স্টুডেন্ট কিছু কিছু এনকোয়ারি করছে যে একটু সাজেশন হলে ভালো হয়। টেকনোলজির পেপারে সাজেশন হয় না, যদিও এটা যদি হয় তাহলে আমি বলবো সেই টিচারের কতটা যোগ্যতা আছে যে সে সাজেশন বানাচ্ছে। আর একটা কথা, এই যে পরীক্ষাটা যদি হয়ে যায়, কেউ কোনো রকমে পাস করে গেলে, আমরা চাই না কেউ ফেল করুক, কিন্তু যদি কেউ ফেল করে তারা কিন্তু প্রথম দোষারোপটা করবে কলেজকে, যে কলেজে কিছু পড়াই না। কলেজে পড়াচ্ছে কি ফ্যাকাল্টি পড়াচ্ছে না সেটা একটা আমরা দেখতে যাচ্ছি না, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু দোষারোপটা কিন্তু কলেজের ওপর করবে। এবং যেটা বললেন আপনি যে একটা ভালো সময় 5-5.5 মাস সময় পাওয়া গেছে, এই সময়টা সিলেবাস কমপ্লিট করার পক্ষে যথেষ্ট এনাফ টাইম। এবারে যে আপনাকে বললাম যে স্টুডেন্টের একটা ধারণা হয়ে গেছে আমি যে মোটা টাকা দিয়ে পড়ছি, তাহলে আমার এখানে কোনো এফোর্ট দিতে হবে না। এই এফোর্টটা যে দিতে হবে না, টাকা দিয়ে এডুকেশনটাকে কম্প্রোমাইজ করতে চাইছেন যে আমি আর পড়বো না, আমি যেহেতু টাকা দিয়েছি কলেজ আমার এমনি, আমি সেই ইউনিভার্সিটি পাস করি, এটা কখনো হয় না, এটা খুব অস্বাভাবিক কথা। তাহলে আর সেখানে পড়ানোর কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, মানে আমাদের কতটা আমাদের শিক্ষার মানটা থাকবে না সেটা। তো যাই হোক, এবং এই সাপ্লিটা যারা পাচ্ছে তাদের দেখে যারা আগামী দিনে পরীক্ষা দেবে, আমরা আশা করব তারা যাতে অ্যালার্ট হয়ে যায়। আমি একটা মজার ঘটনা বলছি আপনাকে, সবাই শুনছে ভিডিওটা। একবার কি হয়েছিল, 3-4 বছর আগে, করোনার আগে, আমার কয়েকজন স্টুডেন্ট একটি কলেজ থেকে এমবিএ করছিল। তো সেই কলেজে তাদেরকে বললো যে না, খুব 100% প্লেসমেন্ট, এই সেই, তারা বিশ্বাস করে সেই কলেজে অ্যাডমিশন নিল। তারা এরকম একটা জেরক্সের দোকানে প্রায় যায়, সেখান থেকে জেরক্স করা একটি ছেলে জেরক্স করে দেয়। এবার ছেলেটি একদিন হঠাৎ করে অর্গানাইজেশন বিহেভিয়ারের নোট নিয়ে গেছে। তো সেটা একটু দেখেছে, নেড়েছে চেড়েছে, বলছে এটা তো মাস লস থিওরি, এটা তো এমসি মেকল্যান্ডের থিওরি। তখন স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে তুমি জানলে কি করে যে এগুলো থিওরি? বলছে আমিও তো এই কলেজ থেকে এমবিএ করেছি, পড়ার পর কিছু হয়নি, তাই এই জেরক্সের দোকান খুলে বসেছি। তাহলে বুঝতে পারছেন যে তার মানে যে স্টুডেন্ট এমবিএ করেছে তাকে জেরক্সের দোকান খুলে বসতে হয়েছে, তার মানে তার তেমন ক্রেডিবিলিটি নেই, সে ঠিকভাবে পড়াশুনো করেনি, সেই জন্য তার এই অবস্থা। কিন্তু সব এমবিএ যে এরকম অবস্থা হবে সেটা না, মানে ডিপেন্ড করে স্টুডেন্টের ওপর যে সে কিভাবে ব্যাপারটাকে নিতে, সে কি পড়াশোনা করছে, তার ক্রেডিবিলিটি কতটা। টাকাটা ম্যাটার না, সেও ওই এক্সপেন্সিভ কলেজ থেকে, একই কলেজ থেকে পড়েছে, কলেজ থেকে পড়ার পর তাকে সেই দোকান চালাতে হচ্ছে, জেরক্সের দোকান চালাচ্ছে, সে কোথাও জব পাননি। এটা একদম সত্যি ঘটনা আপনাকে বলছি, আমি শুনেছিলাম। তো সেক্ষেত্রে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্টুডেন্টের যদি সিরিয়াসনেস না থাকে, স্টুডেন্টের যদি ক্রেডিবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে এইরকমই অবস্থা স্টুডেন্টের হবে। শুধুমাত্র একটা আমি ওই ডিগ্রি, ধরুন কোনোভাবে সে পাস করে গেল, ধরুন এমবিএ হয়ে গেল, এমসিএ হয়ে গেল, বিসিএ হয়ে গেল, কিন্তু ওই 40 পেয়ে, আপনি যেটা বললেন বেঞ্চমার্ক, কেন বললাম এই কথাটা, উদাহরণটা দিলাম, ওই তখন কি হবে, ওই দেখবেন জেরক্সের দোকান, আর নইলে বলেছেন আমাদের ওই চপের দোকান একটা খুলে বসলো। বিসিএ এমসিএ দেখবেন আর প্রোগ্রামিং কিছুই লিখতে পারে না, ওই টুকে পাস করে। পরীক্ষার 3 দিন আগে আপনাকে বলেছেন একটা ছেলে এমসিএ ফোন করেছিল যে সাজেশন দিন। তো এদের কি করবে, এরা চপের দোকানে ডিজার্ভ করে। আপনি যতই দোষ দিন রাজ্য সরকারকে, ঠিক আছে, রাজ্য সরকার নয়, রাজ্য সরকারকে এরা চোর বলছে, সব ঠিক আছে বলছেন, কিন্তু স্টুডেন্টরা নিজেদের দিকটা কখনো তাকায় না, তাদের গাফিলতিটা কথা।
এবং এবং তখন কি হবে, যখন এই ভালো কোম্পানিতে জব পাবেন তার তো নলেজ নেই, কিছু পড়াশোনা করে না, ডেটা স্ট্রাকচার জানে না, ডেটা স্ট্রাকচার জানে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারবে না, তো সেক্ষেত্রে তো ভালো জায়গায় জব পাবে না। তো যে এইরকম ছেলে মেয়ে অথচ বিসিএ এমসিএ এমবিএ পাস করে বেড়াচ্ছে, তারা চপের দোকানই রিজার্ভ করে, তারা ভালো এমএনসিতে জব রিজার্ভ করে না। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জব নেই, এই তথ্যটাকে কিন্তু হাতিয়ার করে এই স্টুডেন্টরা যারা এই পড়াশোনা না করে ভাবে যে আমরা পাস করে যাব, তারা কিন্তু এই মানে যুক্তিটাকে খাড়া করে যে এখানে আমাদের জব, যে কি হবে পড়াশোনা করে, আমাদের পাস করিয়ে মানে পাস করে যাব কোনো ব্যাপার না। আপনি দেখুন যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে তারা আগেও পরেও ঠিক কিন্তু একটা মোটামুটি কোম্পানিতে প্রপার জবে সেটেল হয়ে গেছে। এই কিছু বদমাই স্টুডেন্ট আছে এরা এরকম করে, এবং যারা পড়াশোনা করবে না, সেই সময় কোর্স ভালো করে করেনি, ওই বেঞ্চমার্ক 40-45 পেয়ে পাস করেছে, তাদের নয় জেরক্সের দোকান, নয় চপের দোকান, নয় তেলে ভাজার দোকান, নয় এর দোকান, এইসব দোকানই খুলতে হবে, এখানে কিছু করার নেই। এবং এটা পশ্চিমবঙ্গ বলে না, তাদের বাইরে গেলেও একই কাজই করতে হবে, কোথাও চাকরি তারা পাবে না, কারণ তাদের সাবজেক্ট নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজটা তৈরি হয়নি, পড়াশোনা করেনি। এটা খোঁজ নিলে দেখা যাবে যে স্টুডেন্টই আমাদের রাজ্যে বদনাম করছে যে আমাদের জব নেই, সে দেখুন অন্য রাজ্যে গিয়েও কিন্তু চাকরি পাচ্ছে, তাহলে কি সেই রাজ্যের বদনাম করবে সেখানে চাকরি নেই? সেটাই তো বলছি, মানে নাচতে না জানলে উঠোন বাঁকা, এরকম ব্যাপারটা হয়ে যায়। নিশ্চয়ই মানছি, মানে পশ্চিমবঙ্গের ডেফিসিয়েন্সি নিশ্চয়ই এমপ্লয়মেন্ট আছে, এবং সারা ভারতবর্ষেই এরা ডেফিসিয়েন্সি আছে, সেটা তো একটা আলাদা ইকোনমিক্সের আলোচনা, সেটা তো কিন্তু সব ব্যাপারেই টেনে আনা যে ব্যাপারগুলোকে, আমার মনে হয় এর একটা, এগুলো হচ্ছে একটা স্টুডেন্টদের যেগুলো যারা পড়াশোনা করে না, এটা একটা এক্সকিউজ, একটা মানে ডানাত বাহাত অজুহাত, একটা অজুহাত তৈরি করছে, আর কিছুই না। তো যাই হোক, পরীক্ষা এখন ম্যাকআউটে এসে গেছে, তো তোমরা এখন কিভাবে পড়াশোনা করেছো জানি না, যারা ঠিকঠাক পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই ভালো নম্বর পাবে এবং ভালো জব পাবে, আর যারা পড়াশোনা করোনি, নয় ফেল করবে বা পাস করলেও যখন ওই নলেজ না নিয়ে কোনোভাবে ওই 40 বেঞ্চারে পাস করবে, তখন যে উদাহরণটা দিলাম, তখন ওই ছেলেটার মতোই হয়তো নয় জেরক্সের দোকান, নয় চপের দোকান, নয় বেগুনির দোকান খুলবে। আর সাজেশন সত্যিকারেরই আপনার তো কি মত, সাজেশন কি আপনি যদি বলে দেন যে অমুকটা আসবে, অমুক হাইপোথিসিসের অমুক সেটা আসবে, তার কোনো গ্যারান্টি নেই, তাহলে এইটা ধারণা নিয়ে করে নেওয়াটা খুবই ভুল। যাই হোক, তো আজকে এই অবধি বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।